দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে আজ। দিনাজপুরের কাহারোলে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেরিন ফুয়েল সংকটে বন্ধের উপক্রম বিদেশি জাহাজে বাংকারি। নৌপথে পণ্য পরিবহনে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা। আজ অফিস শেষেই শুরু ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি। সব পথেই ঘরমুখ মানুষের চাপ বিকেলের পর থেকে আরও বাড়বে। এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। জবাবে তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ৪৫ বছর পর আজ সারা দেশে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে দিনাজপুরের কাহারোলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর যান তিনি। সেখান থেকে সড়ক পথে যাচ্ছেন দিনাজপুর। এই কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দুস্থ অসহায়দের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণের কথা রয়েছে। তারপর সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলে আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল ৪টায় সার্কিট হাউসে উপস্থিত ও নামাজের বিরতির পর বিকেল ৫টায় গড়ে শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তারপর রাতেই সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন, কেমন দেখছেন সব আয়োজন, জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, প্রধানমন্ত্রী আমাদের কাছে যে তথ্যটি বা যে কর্মসূচি আসলে আজকে এই খাল খনন কর্মসূচি উপলক্ষে, সেটি হচ্ছে যে সকাল 10:15 নাগাদ তিনি সৈয়দপুর বিমানবন্দরে তিনি নামবেন। তারপরেই মূলত তার এইখানে আসা। সৈয়দপুর বিমানবন্দর থেকেও আসলে এই দিনাজপুর এই যে কাহারোল যে উপজেলা এবং বালারামপুর যে এই যে এলাকাটি রয়েছে বলরামপুর, তো সেখানে আসতেও কিছুটা সময় লাগবে। তো এখানে তিনি 12:30 নাগাদ মূলত আসলে এই যে খাল খনন যে কর্মসূচি উদ্বোধন করবেন যে জায়গাটি রয়েছে এখানে এসে তিনি উপস্থিত হবেন, এমন একটি তথ্য আছে আমাদের কাছে সর্বশেষ। তার মানে এখানকার যে প্রস্তুতিটি রয়েছে, অর্থাৎ খাল খননের যে প্রস্তুতি, সেটি কিন্তু একেবারেই পরিপূর্ণ অবস্থায় আছে। এখন শুধুই প্রধানমন্ত্রীর অপেক্ষা। খুবই একটি আলোচনার জায়গা খাল খনন কর্মসূচি। ইতিহাসের পুনরাবৃত্তি আমরা বলতে পারি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসলে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন 1977 সালে। দীর্ঘ প্রায় 45 বছর পরে আবার সেই কর্মসূচিটি কিন্তু আসলে আবার আলোচনায় এসেছে। নিশ্চয়ই আপনি জানেন যে আজকে এই দিনাজপুর সহ দেশের আরও 53টি জেলায় এই খাল খনন কর্মসূচি একযোগে উদ্বোধন হবে। এটি একটি হচ্ছে আসলে এক কথাই একটু বড় একটি পরিকল্পনা, মহাযজ্ঞই বলা চলে এই খাল খনন কর্মসূচি। একটু জানিয়ে রাখি যে এই কর্মসূচিটি মূলত প্রকল্প বাস্তবায়নের যে জায়গাটি সেটি সমন্বয় করছে 4টি মন্ত্রণালয়। সেই জায়গা থেকে বলতে চাই সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তার মানে 4টি মন্ত্রণালয় কিন্তু এই কর্মসূচিটি বাস্তবায়ন লক্ষ্যেই আসলে মূলত কাজ করছে, এটি বলাই যায়। এখন এই খাল খনন কর্মসূচিকে সামনে রেখে যে বিষয়গুলো এখন আলোচনায়, সেটি হচ্ছে যে যদি একটু পরিসংখ্যানের জায়গা থেকে বলি তাহলে বলতে হবে যে গত কয়েক দশকে দেশের 60 থেকে 70% জলাভূমি খাল কিন্তু বিলীন হয়ে গেছে। আসলে এই নদীমাতৃক বাংলাদেশ আমরা যদি বলি যে মূলত সেখানে নদীমাতৃক বাংলাদেশ মানেই যে শুধু নদী বেষ্টিত বিষয়টি যেমন আছে, ঠিক তেমনিভাবে কিন্তু এই যে জলাভূমি খাল এই সমস্ত নিয়েই কিন্তু মূলত আসলে নদীমাতৃক বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য বা অস্তিত্বের কথাগুলো আমরা বলি সেই জায়গা থেকে আছে। তো সেই জায়গা থেকে আসলে একটি বড় অংশ জলাভূমি খাল 60 থেকে 70% কিন্তু বিলীন হয়ে গেছে গত কয়েক দশকে যদি বলি। এখন আসলে গুটি কয়েক কিছু আছে খাল পুনঃখনন যদি এই কর্মসূচির মধ্যে আছে, এবং এই খালগুলো যদি আবার আসলে প্রাণ ফিরে পায় তাহলে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে দেশের মানচিত্রে নীল যে জলরেখা, সেই জলরেখাটি কিন্তু আবার জেগে উঠবে। যে কারণেই কিন্তু আসার কথাগুলো বলা হচ্ছে। একদিকে সেচ ব্যবস্থাপনা, কৃষি, মূলত গ্রামীণ অর্থনীতির একটি মাইল ফলক, একটি পুনর্জাগরণ আসলে তৈরি হবে এই খাল খনন যদি পরিকল্পিতভাবে বাস্তবায়ন হয়। সব মিলিয়ে বলতে গেলে শ্রাবন্তী বলতে হবে এখন শুধু অপেক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন, খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। এটি হচ্ছে সাহাপাড়া খাল নামে এখানে পরিচিত। এটি বলরামপুর গ্রাম, দিনাজপুর
জেলার এটি হচ্ছে কাহারোল উপজেলায় একেবারে একটু প্রত্যন্ত এলাকা। এখানে একটি খাল এখনও বোঝা যাচ্ছে যে অনেকটাই আছে। এটি আসলে পুনঃখনন, এই পুনঃখননের মধ্য দিয়েই এই ঐতিহাসিক যদি বলা যায় যে খাল খনন কর্মসূচিটি উদ্বোধন হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। শ্রাবন্তী, আনোয়ার, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল থেকে খাল খনন কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, খাল খনন কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? কখন নাগাদ শুরু হতে পারে এই খাল খনন কর্মসূচি, জানাবেন। আনোয়ার যেমনটা বলছিলেন যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে এই খাল এবং নদী যেগুলো খনন এবং ভরাট হয়ে গিয়েছে সেগুলোর যে গুরুত্ব, আপনি সর্বশেষ যে প্রশ্নটা করেছেন, টাঙ্গাইলেও এই খাল খনন কর্মসূচি রয়েছে এবং এটি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, তিনি এটি হচ্ছে উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পরেই আসলে তিনিও এই কার্যক্রম করবেন গোপালপুর থেকে। এর মধ্যেই সমস্ত কার্যক্রম সেটি সম্পন্ন করেছেন এই উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলার যারা প্রাণী সম্পদ যারা রয়েছেন তারা সেই কার্যক্রম সম্পন্ন করেছেন এবং মূলত হচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই এই কার্যক্রমগুলি শুরু হবে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন যে আপনাদের তো প্রস্তুতি সম্পন্ন এবং এই যে খাল দীর্ঘদিন পরে খাল খনন হচ্ছে এবং কিছু খাল ভরাটও হয়েছে, আপনাদের আসলে প্রত্যাশা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। সেই সময় কৃষি নির্ভর বাংলাদেশে তিনি ভেবেছিলেন যন্ত্র নির্ভর না হয়ে আমাদের যে প্রাকৃতিক রিসোর্স আছে, যে খালগুলো খনন করতে পারলে কৃষক তার খাল থেকে পানি যোগান দিতে পারবে সহজ উপায়ে। এবং এই পানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই যে আসছে খালগুলো আর যে কারণে এই খালগুলো বেদখল হয়ে গিয়েছে, প্রাকৃতিক যে সৌন্দর্যটা ছিল, ভারসাম্যতা ছিল, সেটা হারিয়েছে। এবং আপনি যেটা বললেন, যিনি বলছিলেন যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এই উদ্ধার যেগুলি দখল হয়ে রয়েছে বা বিভিন্ন উদ্ধার, সেই ধরনের কার্যক্রমে আপনারা কি জোর দিবেন কিনা বা আপনাদের তাগিদ রয়েছে কিনা স্থানীয় পর্যায়ে? দেশের স্বার্থে এবং এলাকার স্বার্থে, দলের স্বার্থে আমরা সবাই নেতৃবৃন্দের কথা মতো আমরা সহযোগিতা করব এবং অলরেডি আমাদের খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেছে। জিয়া রহমানের সময় যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, বিগত ছিল না, আবার নতুনভাবে শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই সহায়তা করব যাতে এই দেশে মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সবাই কৃষি প্রধান দেশ, যাতে কৃষির উপরে আমরা সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারি। এই যে সবাই আমরা সহযোগিতা করব। অনেক সময় দেখা যায় যে প্রভাবশালী যারা দখলের মধ্যে থাকে, নেতাকর্মীও থাকে, সেই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বে কিনা দেশের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে? দেশের এবং জনগণের স্বার্থে সরকার তথা আমরা যে এলাকার যারা আছি আমরা সবাই পূর্ণাঙ্গ সহযোগিতা করব যাতে খাল খননের কোনো প্রবলেম বা সমস্যার সৃষ্টি না হয়। শুনছিলেন যে যেহেতু কিছুক্ষণ পরেই এটি উদ্বোধন হবে, এর মধ্যেও স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এ বিষয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর আপনি জানেন যে টাঙ্গাইল কিন্তু নদী, চর, খাল, বিল, তার মানে যে টাঙ্গাইলের ঐতিহ্যই হচ্ছে এই যে নদী, চর, খাল, বিল, সেগুলি দখল এবং ভরাটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর কার্যক্রমের মধ্যে দিয়ে টাঙ্গাইলের যে প্রাণ প্রকৃতি এবং কৃষিজ যে বিষয়গুলো রয়েছে এবং জলবায়ু, ভূগর্ভস্থ পানি, সকল কিছু মিলে একটি প্রাণ ফিরে পাবে। শ্রাবন্তী। সোহেল, আপনাকে ধন্যবাদ। আজ পবিত্র লাইলাতুল কদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান। ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর বলে অভিমত আলেমদের। পবিত্র কোরআনের সূরা আল কদরে বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পবিত্র শবে কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এছাড়াও পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঈদের আগে আজই শেষ কর্মদিবস, এরপর টানা ছুটি ২৮শে মার্চ পর্যন্ত। গেল শুক্রবার থেকে ঈদ যাত্রা শুরু হলেও আজ থেকে বেশি চাপ। এরই মধ্যে বাস, ট্রেন, লঞ্চে যে যার গন্তব্যে ছুটতে শুরু করেছেন। সকাল থেকে অনেক যাত্রীর গ্রামের পথে যাত্রা শুরু করেছেন, তাই বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে ভিড়। সকালে যেসব লঞ্চ ছাড়ে সেগুলোতেও যাত্রী বোঝাই। তবে বিকেল নাগাদ অফিস ছুটির পর সেই ভিড় আরও বাড়বে। সেজন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে রেখেছে সরকার। সকালে মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শন করে সড়ক ও
সেতুমন্ত্রী বলেছেন, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তির, বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। তার সঙ্গে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকও উপস্থিত ছিলেন। 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন, অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। আমি মনে করছি যে একটা স্বস্তির নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে। ঈদ যাত্রার খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিফ, এই মুহূর্তে বাস টার্মিনালে যাত্রীর চাপ কেমন দেখছেন, জানাবেন। দেখুন, আগামীকাল থেকে কিন্তু ছুটি, সেই প্রেক্ষিতে অফিস এখনো বন্ধ হয়নি। অফিস আসলে বন্ধ হওয়ার পরপরই বিশেষ করে বিকেলের দিকে এই যাত্রী চাপটা বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি এখন আছি মহাখালী বাস টার্মিনালে। এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি যে যাত্রীদের কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে এবং কি বিকেলের পর থেকে সেটা দাঁড়াবে কয়েক গুণ। এছাড়া একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা যেটা জানতে পারলাম কিছুক্ষণ আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন, পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনিও এসেছিলেন, পাশাপাশি প্রতিমন্ত্রী এসেছিলেন। সবকিছু মিলে তারা বলছেন যে আগামী 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, সেই জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সেই বিষয়টাও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। বাড়তি ভাড়া যেহেতু মন্ত্রী বলেছেন যে কোথাও আসলে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, যেখানে নির্ধারিত ভাড়া সেখানে কিছু জায়গাতে তারা বলছেন যে কিছু কিছু জায়গাতে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া রাখছেন, সেই বিষয়টাও কিন্তু মন্ত্রী বলছেন। এমনকি কয়েকজনের সাথে সেই বিষয়টা নিয়েই কিন্তু আসলে কয়েকজনের সাথে কথা বলেছি যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা। তবে বলছে যে না, তেমন কোনো বাড়তি ভাড়া আদায় করছে না এখনো। তবে যাত্রীরা বলছেন যে যানজটের যে বিষয়টা, যানজট এখনো যে তেমন সেই ধরনের যে যানজট সৃষ্টি হয়েছে বা হবে সেই বিষয়টাও কিন্তু আসলে তারা নিশ্চিত নয়। তবে তারা দেখতেই পাচ্ছেন লাইন ধরে দাঁড়িয়ে আছে সেই ঈদের আনন্দ, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই, প্রিয়জনের সান্নিধ্যে যেতে, প্রিয়জনের কাছে যেতে, কয়েকটা দিন ছুটি কাটাতে। ঠিক এইভাবেই দীর্ঘ সময় বা তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। আমি যদি একটু জানতে চাই তাদের কাছ থেকে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা। ভাড়া ঈদের আগে কত ছিল? এখন ঈদের আগেও 310 টাকা ছিল ময়মনসিংহ, এখনো 310 টাকা, বেশি নিচ্ছে না। এবার ঈদের যাত্রা কি স্বস্তিদায়ক হবে কিনা, বা কি মনে করছেন বাড়তি ভাড়া নেওয়া কোনো সুযোগ আছে? আমার জন্য এই ট্র্যাকটা ফার্স্ট, এই রুটে এই প্রথমে ঈদ করতে যাচ্ছি, সো নো এক্সপিরিয়েন্স বিফোর, ফার্স্ট টাইম। তো যেমনটা শুনছিলেন আসলে যে বাড়তি ভাড়া কিছুক্ষণ আগেই বললাম যে মন্ত্রী এমনকি যাত্রী তাদের দুজনের কথাতেই এখন পর্যন্ত বাড়তি ভাড়ার যে বিষয়টা হয়তোবা কিছু কিছু জায়গায় সেই সুযোগটা আছে বাড়তি ভাড়া আদায় করার, অনেক জায়গাতে আবার বাড়তি ভাড়া আদায় করার কোনো সুযোগ নেই। তো যাত্রীদের মুখ থেকেও জানতে পারলাম, এমনকি সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বাড়তি ভাড়ার কোনো সুযোগ নেই। এই তো সবকিছু মিলে বলা যায় যে আসলে অপেক্ষা করতে হবে, বিকেলের পর থেকে চাপ বাড়বে, সংকট কোথায়, ভোগান্তিটা কোথায়, সেই বিষয় তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। শ্রাবন্তী। আরিফ, আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়ে ঘরমুখো মানুষের চাপ, তবে নারীর টানে বাড়ি ফেরা মানুষকে দুর্ভোগ পোহাতে হয় রাস্তায় রাস্তায়। উন্নয়ন কাজ, অবৈধ যানবাহন, টোল প্লাজায় ধীরগতি ও সড়ক দখলের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে রয়েছে যানজটের সংখ্যা। যদিও প্রশাসন বলছে সমন্বিত ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোন নজরদারির মাধ্যমে চলছে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক রাখার চেষ্টা। ঢাকা সিলেট মহাসড়কে চিত্র এটি। কাশপুর থেকে বান্টিবাজার পর্যন্ত সড়কটি 6 লেনের সম্প্রসারণের কাজ চলায় শুরু হয়েছে রাস্তা। তাতে সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ আরও কয়েকটি জেলায় এবার ঈদযাত্রায় বেড়ে যেতে পারে ভোগান্তি। আর এই রাস্তা পুরোটাই জাম, ঈদ নেই, সবসময় জাম। রূপসী বাড়িতে আর 2 ঘন্টা লাগবো, ঈদ আসলে যে কি অবস্থা হইব। বরপা থেকে বিশ্ব রোড পর্যন্ত টোটালি রাস্তা ব্লক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার চলায় এবারও আছে যানজটের শঙ্কা। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় 3টি গুরুত্বপূর্ণ সড়কের মিলনস্থল হওয়ায় সংকুচিত রাস্তায় গাড়ির বাড়তি চাপে দেখা দিতে পারে যানজট। নাটোরের প্রবেশের আগে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক এবারও হতে পারে দুর্ভোগের কারণ। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে, দুর্ঘটনা বেশি ঘটে। বনপাড়া থেকে নাটোর পর্যন্ত, দত্তপাড়া পর্যন্ত খুব অ্যাক্সিডেন্ট হয়, মানুষ চলাচলা করতে পারে না। ওভার স্পিড এবং ফিটনেস বিহীন গাড়ি, লক্কর চক্কর গাড়ি, 3 হুইলারের গাড়ি, এগুলো আমরা
প্রসিকিউশনের আওতায় আনতেছি এবং ঈদে যেন কোনো জায়গায় যানজট সৃষ্টি না হয়, আমরা বিভিন্ন পয়েন্টে যেখানে যানজট হতে পারে সেই ধরনের জায়গাতে আমরা পিকেট ডিউটি রাখছি। বৃহত্তর ময়মনসিংহে যাত্রীদের জন্য এবার ভোগান্তির কারণ হতে পারে মহাসড়কের 3 চাকার যান। সাভার ও নবীনগরের যানজট ভোগান্তিতে ফেলতে পারে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহারকারীদের। দক্ষিণের বাসিন্দাদের জন্য এবারও ঈদযাত্রা সুখকর হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল প্লাজায় কিছুটা গাড়ির জটের শঙ্কা আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি জায়গায় এখনো চলছে সড়ক উন্নয়নের কাজ। যানবাহনের ধীরগতির আশঙ্কা করা হচ্ছে এসব এলাকায়। এই সড়কে কুমিল্লার 5টি পয়েন্ট হতে পারে ভোগান্তির বড় কারণ। তবে স্থানীয় প্রশাসন বলছে দুর্ভোগ কমাতে তৎপর তারা। পাশাপাশি ঢাকা থেকে বের হওয়ার পথেও কয়েকটি স্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। হকাররা ফুটপাতটি দখল করে একই সাথে মেইন রাস্তার কিছু অংশ দখল করেছে, তো সেটি আমরা অভিযান চালাবো অচিরে ঈদের আগে, এই রাস্তাটি আমরা ক্লিয়ার করে দিব। আমরা আশা করছি ঈদের সময় নির্বিঘ্নে সবাই যাতায়াত করতে পারবেন। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক।